তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেন চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত এই ম্যাথস এক্সপ্লেন চ্যানেলে। আমি তোমাদের ডেইলি বেসিস ক্লাস 10-এর ভিডিও আপলোড করছি এবং ক্লাস 12-এর ভিডিও আপলোড করছি। তো তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার আগে বলে রাখি যে তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো এবং এই ভিডিও থেকেই শুরু করছো, তার আগে বলে যে আগে প্রিভিয়াস ভিডিওটি দেখো, তারপর এই ভিডিওটি দেখো। ওকে, গ্লোকের আমি প্রিভিয়াস ভিডিওতে কি সলভ করেছি, যে গ্লোকের সম্পর্কে ধারণা দিয়েছি, গ্লোকের কোশ্চেন সলভ করেছি। আজকে আমরা গ্লোকের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং সাম ক্রিটিক্যাল একটু ডিফিকাল্ট কোশ্চেন সলভ করবো। ওকে, তো আগে লেভেল 1 কমপ্লিট করো, তাহলে এই ভিডিও থেকে শুরু করো, তাহলে আরো ভালো লাগবে। লেভেল 1 × 2 স্পিড করে হলো আগে দেখে আসো, তারপর এই ভিডিও থেকে শুরু করো। ওকে, আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সলভ করবো। ওকে, আজকে আমরা এই টপিকটা ফিনিশ করে দেবো, তারপর দ্বিতীয় ভিডিওতে আর একটা যে ভিডিও আসবে সেটাতে আমরা এমসিকিউ এসিকিউ যত কোশ্চেন আছে সেগুলো সলভ করবো। ওকে, তো শুরু করা যাক। তোমরা রেডি সবাই? তো দেখো এখানে প্রবলেম কি বলছে, 8 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো। 8 নম্বর প্রবলেম কি বলছে দেখো, যে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দীর্ঘ ব্যাস বিশিষ্ট কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, হিসাব করে লিখি। অবভিয়াসলি এটা ইজি কোশ্চেন। কি বলছে, একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, একটা নিরেট সীসার গোলক আছে যার ব্যাস আর যদি হয়, ধরো সাপোজ আর, তাহলে আর ইজিক্যাল টু কি দেওয়া আছে, ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাহলে ব্যাসার্ধ কি হবে 14/2 ইজিক্যাল টু 7 সেমি। তাই তো, এটা হলো ব্যাসটার নিরেট সীসার গোলকে। ওইগুলো গলিয়ে 3.5 সেমি কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, অর্থাৎ 3.5 সেমি, অর্থাৎ ছোট ছোট এই গোলকটা গলানোর ফলে আমরা কি ছোট ছোট কিছু নিরেট গোলক পাবো। সাপোজ এরকম কিছু নিরেট গোলক পাবো, এবং এইরকম কিছু গোলক পাবো, এবং একই ব্যাসার্ধ যুক্ত। বলছে যে ওই 3 দৈর্ঘ্য ব্যাসার্ধের কতগুলি নিরেট করলো পাবো, অর্থাৎ একই ব্যাস। এখানে সাপোজ R1, প্রত্যেকটার ব্যাসার্ধ যদি R1 হয়, 3.5 সেমি দেওয়া আছে, এই গোলকগুলি কতগুলো গোলক তৈরি করা যাবে সেটা বলছে। তাহলে এর যা আয়তন হবে, প্রত্যেকটার আয়তন সমান হবে। সাপোজ আমরা ধরে নিই যে আমরা এখানে এক্সটি গোলক আছে, এক্সটি গোলক, আমরা জানি না এক্স এর মান কি, এক্সটি গোলক তৈরি করা যাবে, এবং এক্স ইন্টু একটির আয়তন হলেই তো এর আয়তনের সমান। অর্থাৎ ধরো 3টে গোলক তৈরি করা যায়, অর্থাৎ 3টের যা আয়তন হবে এই বড় গোলকটার আয়তন তাই হবে, সেটাই এখানে ইউজ করবো কনসেপ্ট। তো সলিউশন দেখো, সলিউশন কি হবে, তাহলে আমরা কি এখন ধরি ধরি কি বলছে যে নিরেট গোলক তৈরি করা যাবে কতগুলি, ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে, এক্সটি নিরেট গোলক তৈরি করা যাবে, নিরেট গোলক তৈরি করা যাবে। বোঝা গেল কোশ্চেন, তৈরি করা যাবে। তো এখন কি অ্যাকর্ডিং টু কোশ্চেন লাগে দাও, অ্যাকর্ডিং টু কোশ্চেন। তাহলে এখানে এক্স ইন্টু নিরেট গোলকের আয়তন কি 4/3 পাই r কিউব, আর এখানে কি R1 কিউব, ধরো R1 কিউব। তাহলে এখানে কি 4/3 পাই r কিউব। ওকে, এখানে R1 কি, R1 হলো এখানে 3.5 সেমি, 3.5 সেমি, R1 3.5 সেমি। ওকে, 3.5 সেমি। তো আর এখানে কি 7 সেমি। তো এখানে দেখো 4/3 পাই তো ক্যান্সেল আউট হয়ে গেল। তো আমাদের শুধু বাঁচলো যে এক্স R1 কিউব ইজিক্যাল টু R কিউব। ওকে, তো এখানে দেখো, এখানে আমরা কিসের কিসের মান জানি, R1 এর মান জানি, তাহলে এক্স ইজিক্যাল টু R/R1 তার কিউব হলো। এখন এখানে আমরা আর এর মান কি জানি, আর এর মান 7 জানি, আর R1 এর মান 3.5 জানি। তো এখান থেকে কি 3.5 তার কিউব, তাই তো। তো এখান থেকে দেখো কি হবে, এক্স ইজিক্যাল টু 7 থাকলো, 35কে 35ই লিখলাম, আর এখানে কি গেল 10 গেল, তার কিউব। এখন দেখো 5×10, 5×7 = 35, 7 দিয়ে যায়, তাহলে কি হলো এখানে 2 তার কিউব। তাহলে 2×4, 4×8, তাহলে এক্স এর মান কি হলো, এক্স ইজিক্যাল টু 8। তাহলে 8টি নিরেট গুলো তৈরি করা যায়, বোঝা গেল শুধু ক্যালকুলেশন। এইখানেই হলো মেন কনসেপ্ট। তোমার এইখানে কি, এখানে আর ব্যাসার্ধের একটা নিরেট গোলক, সেটাকেই আমরা বলে যেভাবেই হোক কতগুলি গোলক তৈরি করবো, ছোট ছোট গোলক, তাহলে বেশি অবশ্যই তৈরি করা যাবে। তো এক্সটি, তাহলে ওর যা আয়তন এই বড় গোলকটার আয়তন সেম, সেটা ইকুয়ালিটি হোল্ড করে আমরা এক্স এর মান বের করলাম। এক্সই হলো যতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে। দ্যাটস ইট। নেক্সট প্রবলেম।
এখানে দেখো, দেখে নিও তোমরা ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন বলতে কি এই পদ্ধতি না, তোমাদের কোনটা সহজ লাগে সেটাই করো। ওকে, তো দেখো নেক্সট 9 নাম্বার কি বলছে। বলছে যে 3 সেমি, 4 সেমি, 5 সেমি দীর্ঘ ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এখন তার অপোজিট কেস, আগে আমরা শিখলাম যে বড় গোলকটিকে গলিয়ে আমরা ছোট ছোট নিরেট গোলক তৈরি করবো, এখন ছোট ছোট নিরেট গোলককে গলিয়ে বড় গোলক তৈরি করবো। সাপোজ এখানে গোলক আছে, এই যে এরকম কিছু গোলক আছে একই ব্যাসার্ধের, এটা ইকুয়ালিটি, অর্থাৎ এগুলো সবগুলোকে আমরা গলিয়ে কি তৈরি করলাম, ধরলাম এখানে এক্সটি গ্লোক আছে, এখানে কি বলছে 3টি দেওয়া আছে, তাহলে 3টি যে যাই হোক গ্লো করে একটি বড় গ্লোক তৈরি করবো। ওকে, এটার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরো। ওকে, এগুলার সবগুলোরে স্মল আর, এটার স্মল আর স্মল আর স্মল আর স্মল আর, এই আর 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 অর্থাৎ 4/3 আর কিউব, 4/3 আর কিউব, 4/3 আর কিউব, 4/3 আর কিউব, 4 ইন্টু 4/3 আর কিউব সমান সমান 4/3 পাই আর কিউব, তাহলে 4 ইন্টু 4 পাই আর কিউব ইজ ইকাল টু 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ওকে, তো এটাই তো, এই তিনটাকে অর্থাৎ যোগ করে যেটা পাবো সেটাই এর আয়তন, বড় গোলকটার আয়তন। এখানে সেই কনসেপ্ট ইউজ করবো। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? এখন কোশ্চেন সলভ করি। তো দেখো এখানে কি বলছে যে, এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ধরি বড় গোলকটির ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ আর সেমি, সেমিতে দেওয়া আছে, তাহলে সেমি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি পাই দেখো, অ্যাকর্ডিং টু কোশ্চেন 4/3 কমন নিলাম, 4/3 পাই, তাহলে r1 কিউব কেলে 3 কিউব হবে, প্লাস r2 কিউব 4 কিউব হবে, r3 কিউব মানে 5 কিউব হবে। প্রত্যেকটার ব্যাসার্ধ জানা আছে, ইজ ইকাল টু 4/3 পাই আর কিউব, ক্যাপিটাল আর কিউব। এখানে দেখো 4/3 পাই, 4/3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আর কিউব আমরা কি পেলাম, আর কিউব ইজ ইকাল টু এগুলোর যোগ, এটা 27 হবে, প্লাস 4 64 হবে, প্লাস 5 5 125 হবে। তো এখানে অ্যাড করো, আর কিউব ইজ ইকাল টু কি পাবে দেখো, অ্যাড করো, অ্যাড করো, তাহলে 64 অ্যাড করি, দেখো কি হবে, 1 2 5 6 4 27। দেখো এখানে 6 6 12 12 13 14 15 16 6 হাতের 1, এদিকে 4 6 4 10 11 1, এখানে 2 216 হয়, তাহলে 2 1 যা 2 1 6, তাহলে আর ইজ ইকাল টু কি হলো এখানে, আর ইজ ইকাল টু 6 6 36, আমরা 6 36 কে যদি 6 দিয়ে গুণ করি 6 6 36 6 318 21 2 21, তাহলে 6 হবে। ওকে, বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? আর এর মান 6, তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ কি হবে 6। তাহলে বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যই আমাদের ফাইন্ড করতে বলছে, তো বড় গোলকের ব্যাসার্ধ আমরা পেলাম 6। কাজ শেষ। তো এটা দেখো তোমরা ক্যালকুলেশনটা। ওকে, তোমাদের ইচ্ছা কোনটা ইচ্ছা যেটা করো, যেটা ইচ্ছে সেটাই। তো নেক্সট দেখো 10 নম্বরটা কি বলছে। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমি। গম্বুজ, এখন গম্বুজ কি, গম্বুজ ধরো এইরকম থাকবে, এইরকম। ওকে, এরকম ধরো, আর এটা ব্যাসার্ধতা দেখেছো তো গম্বুজ, তাই না? এইরকম থাকে, অর্থাৎ বাটিকে যদি উল্টো দিয়ে রাখো সেটা কিরকম হয়, গম্বুজের মতো হয়। তাহলে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস কি বলছি, ব্যাসের দৈর্ঘ্য 42, তাহলে ভূমিতল যদি এটা হয়, তাহলে যদি এটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, তাহলে আর ইজ ইকাল টু কি দেওয়া আছে, 42/2 কত সেমি, ডেসিমি, সরি ডেসিমি। ওকে, এত ডেসিমি, তাহলে 21 ডেসিমি ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য, 21 ডেসিমি। তাহলে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটারে এত টাকা হিসেবে, 35 টাকা হিসেবে কত খরচ হবে? তাহলে সলিউশন, তাহলে আগে বক্রতলের ক্ষেত্রফলটা বের করো। ধরি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফল যদি এ হয়, এ ইজ ইকাল টু 2 পাই কি আর স্কয়ার আমরা লিখতে পারি, তাই না? তাহলে বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকাল টু 2 পাই এর মান 22/7, 22/7, আর স্কয়ারের মান কি 21, 21 স্কয়ার। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, 2 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 21 3 7, এইখানে কি লেখা যায়, 21 ইন্টু 21, তারপর 3 দিয়ে 7 দিয়ে কাটো, 3 7 21, তাহলে 3 ইন্টু 21। ওকে, বোঝা গেল? তো এখানে দেখো প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে, তাহলে এত পুরোটার ক্ষেত্রফল তো এত, তাহলে টোটাল টাকা
টোটাল টাকা লাগবে কত, লাগবে 35 ইন্টু এ। এত টাকায় তো লাগবে না, টোটাল টাকা লাগবে এত, টোটাল টাকা লাগবে এত টাকা। ওকে, অর্থাৎ উপরিতলের ক্ষেত্রফল, উপরিতল গম্বুজের উপরিতল রং করলে, রং করতে টোটাল এত টাকা লাগবে, টোটাল এত টাকা লাগবে। তাহলে গম্বুজের উপরিতল রং করতে টোটাল কত টাকা লাগবে। সুতরাং উপরিতল রং করতে কত লাগবে, 2 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 35 টাকা লাগবে। গুণ করো, কাজ শেষ। এখানে বলছি যে বর্গ, এইখানে আর একটা মজার বিষয় দেখো, এখানে প্রতি বর্গ মিটারে বলছে, প্রতি বর্গ মিটারে। তো এখানে আমাদের 35 টাকা হিসেবে কত টাকা লাগবে, তাহলে এটা তো আমরা কি পেলাম, বর্গ ডেসিমি, বর্গ ডেসিমি, ডেসিমি। তাহলে বর্গ মিটার করতে গেলে আমাদের মিলি সেন্টি ডেসির পর মিটার, তাহলে মিটার থেকে ডেসি থেকে মিটারে গেলে 10 দিয়ে ভাগ, কিন্তু ক্ষেত্রফলের ক্ষেত্রে 100 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে আবার আমরা 100 দিয়ে ভাগ করব, বর্গ ডেসিমি। তাহলে এটাকে লেখা যায় কি, 2 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বাই 100 বর্গ মিটার। কনসেপ্ট ক্লিয়ার তো, মিটার। তাহলে এখন কি করবে যে একে আমরা 100 দিয়ে আবার ভাগ করব, যেটা হবে তত টাকা লাগবে, বোঝা গেল। তো এখানে গুণ করো, দেখো গুণ করলে 2 ইন্টু 22 ইন্টু 3, তাহলে এখানে কি হয়, 3 দুগুণ 6 ইন্টু 22 ইন্টু 21 ইন্টু 35 বাই 100। ওকে, এটাকে গুণ করে যেটা হবে সেটাই তত টাকা লাগবে, বোঝা গেল। তো দেখো গুণটা কিভাবে করছে এরা, এখানে দেখো 2 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 করছে। ওকে, এত বর্গ ডেসিমি, এটাকে তারপর 100 দিয়ে ভাগ, এত বর্গ মিটার হলো, তাকে এবং 35 দিয়ে গুণ করবে, তত টাকা, বোঝা গেল। আমরা আগেই 35 দিয়ে গুণ করে নিচ্ছি, একই ব্যাপার হলো, বোঝা গেল। তোমরা কোনটা যে এখানে সলিউশনটা দেখে নিও। ওকে, এটা বোঝা গেল তো প্রবলেমটা। নেক্সট 11 নম্বরটা দেখো কি বলছে। দেখো, একটি ধাতু পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এত সেমি, এত সেমি। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। সাপোজ এইরকম দুটি ফাঁপা গোলক, তাদের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং 17.5। প্রথমটার ধরো R1, R2। ওকে, তাহলে R1 দেওয়া আছে কি 21 সেমি, তাহলে 21/2 হবে, যেহেতু ব্যাস বলছে, দুটো ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। আর দ্বিতীয়টা R2 ইজিক্যাল টু কি দেওয়া আছে 17.5, তাহলে 17.5/2 সেমি। এটা কি ব্যাসার্ধ। কি বলছে, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত তৈরি করো। তাহলে এইখানে গোলকটা তৈরি করতে কত ধাতু লেগেছে বলো, এর আয়তনের সমান। তাহলে বলছে যে ফাঁপা গোলক, তাহলে কি গোলকটা ধাতুটার যা ক্ষেত্রফল হবে, বক্রতলের ক্ষেত্রফল তারই সমান তো ধাতু লাগবে না। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলই হবে এর কি, ধাতুটা তৈরি করতে যে কি বলছে এইখানে দেখো, গোলক দুটি তৈরি করতে কত পরিমাণ ধাতু, যত পরিমাণ ধাতু লাগবে সেটা তো তার বক্রতলের ক্ষেত্রফলেই না, যেহেতু ফাঁপা গোলক বলছে, নিরেট গোলক তো বলে নাই, তাই ফাঁপা গোলক বলছে, তাই বক্রতলের ক্ষেত্রফলটাই হবে তার যে পরিমাণ ধাতু লাগে তৈরি করতে, তাই তো সেই কনসেপ্ট ইউজ করে আমরা অনুপাত বের করতে পারো। তাহলে প্রথম ফাঁপা গোলকের সলিউশন, প্রথম ফাঁপা গোলকের আয়তন যদি A1 হয়, দ্বিতীয়টার যদি A2 হয়, তাহলে A1/A2 কি হয়, এখানে গোলকের ক্ষেত্রফলের সূত্র কি 4πr1 স্কোয়ার, তাই তো 4πr2 স্কোয়ার। এখানে 4π ক্যান্সেল, এখন R1 এর মান কত দেখো 21/2, তাহলে 21/2 তার স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার, তারপর কি বাই R2 স্কোয়ার, R2 17.5/2, তাহলে রেসিপ্রোকালের জন্য চেঞ্জ হয়ে যাবে, এখানে 2 স্কোয়ার, এখানে 17.2 তার স্কোয়ার। তাহলে এখানে দেখো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম, 21 স্কোয়ার, 21 ইন্টু 21 বাই 17.5 ইন্টু 17.5। ওকে, তাহলে দেখো এখানে কাটাকাটি যায় নাকি, 17.5 কে কি লেখা যায়, 21 ইন্টু 21 ইন্টু 100, আর নিচে 17.5, সরি 17.5
এখানে কি হবে দেখো 175 ইন্টু 175, এখানে দেখো কাটাকাটি যায় নাকি, তাহলে এখানে দেখো 11 3 7 21 7 দিয়ে যায় নাকি, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, 15 16 17, 7 দিয়ে যায়, 7 দুগুণ 14, 7 দুগুণ 14, তাই তো এখানে 3 7 21 3 হবে, 3 7 21, 7 দুগুণ 14, 15 16 17, 35, 5 7 35, 5 7 35, তাহলে 5 7 35, তাহলে 14 17 25 হয়, তাহলে সেম ভাবে 3 এখানেও 25 হবে, 25, তাই তো 4 25 সঙ্গে 100, 4 25 সঙ্গে 100, তাহলে এখানে কি 25, এখানে তো 25 পুরোটাই গেল, আর এখানে 4 হলো, 4 হলো, ওকে। তো এখানে দেখো কি হচ্ছে, 3 3 9 9 9 4 লং 36, 36/25, ওকে। তো আমাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হলো 36/25, এখানে কি বলছে ধাতু যে পরিমাণ ধাতু লাগে তার অনুপাত তাহলে 36/25, ওকে। ও বোঝা গেল তো। তো নেক্সট প্রবলেম দেখো, তাহলে 12 নাম্বারটা দেখো, সলিউশন মন দিয়ে দেখবে। 12 নম্বরটা কি বলছে, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, তাহলে এটা ধরো আগের গোলকের ক্ষেত্রফল, এটা নতুন গোলকের ক্ষেত্রফল, ওকে। এটা R1 ধরো আর এটা R ধরো, ব্যাসার্ধ, ওকে। এখন বলছে যে এখন পড়ো কোশ্চেনটা, বলছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, তাহলে আগে নতুন বক্রতলের ক্ষেত্রফল যদি এটা হয়, এটা কি 4πr1 স্কয়ার, তাহলে আগের গুলোকে ঠিক অর্ধেক, তাহলে 4πr স্কয়ার, তাহলে আগের গুলো 1/2, 4πr স্কয়ার, তাই না, এর সমান হবে। বা এখানে তোমরা 2 ইন্টু 4πr স্কয়ার ইজ ইকুয়াল টু এটা লিখতে পারো 4πr স্কয়ার, তাহলে এখান থেকে 4π ক্যান্সেল, ক্যান্সেল, তাহলে আমরা কি পেলাম r1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1/2 r স্কয়ার। এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে পাওয়া যায় r1/r2 ইজ ইকুয়াল টু 1/√2, তাই না। r1 সরি r1 r2 না, এখানে তাহলে r1/r ইজ ইকুয়াল টু কি লেখা যায়, r1/r ইজ ইকুয়াল টু 1/√2, তাই তো। তাহলে এখান থেকে কি লেখা যায়, r ইজ ইকুয়াল টু কি লেখা যায়, r ইজ ইকুয়াল টু √2r1, r ইজ ইকুয়াল টু √2r1, ওকে। একটা রিলেশন মনে রাখলাম, তাহলে r ইজ ইকুয়াল টু √2r1। এখন দেখো এখানে কি বলছে, অর্ধেক হলো এবং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তন বলতে কি, আগে গোলকের আয়তন কি ছিল 4/3πr3, তারপর হলো 4/3πr1, এখন কেটে নেওয়া হয়েছে কতটুকু, কেটে নেওয়া হয়েছে এই যে এটার গোলকের আয়তন যদি v1 হয়, এটা v2 হয়, তাহলে কেটে নেওয়া হয়েছে যে অংশটা কেটে নেওয়া হয়েছে সেটার আয়তন কি হবে v1 মাইনাস v2, এটাই তো কেটে নেওয়া হয়েছে না। কেটে নেওয়া অংশ অবশিষ্ট বানানে কি, তাহলে এটা v2 যদি হয়, তাহলে আমাদের v1 মাইনাস v2 ফাইন্ড করতে বলছে, এটার মান কত হবে। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে লেখা যায় v1 এর মান কি 4/3πr3, আর v2 এর মান কত 4/3πr1, তাই না। আর এখানে দেখো v2 এর মান কত, v2 এর মান এখানে দেখো 4/3πr1, 4/3πr1। এখন দেখো এখানে 4/3πr1 দিয়ে ভাগ করো, 4/3π তো ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমরা কি পেলাম r³ মাইনাস r1³ এখান থেকে কি লেখা যায় r/r1 তার কিউব -1, তাই তো -1, তাহলে r/r1 আমরা কি জানি, এটা যদি r/r1 হয়, দেখো r1/r আমরা জানি r1/r জানি 1/2, অর্থাৎ r ইজ ইকুয়াল টু √2r1, r এর মান কি বসে দাও √2r1, তাহলে √2r1/r1, তাই তো, এটার কিউব -1 এখানে তো দেওয়া আছে, এইখান থেকেই তো আমরা পেলাম না, বসে দিলাম r ইজ ইকুয়াল টু √2r1, তাহলে এখান থেকে r1 ক্যান্সেল আউট হয়ে গেল, ক্যান্সেল আউট হলো, তাই না। এখানে কি পেলাম আমরা তাহলে,
এখানে 2√2 - 1 পেলাম। এটা হলো কি, এটা কার মান পেয়েছি? 2√2 v1 - v2 বাই v2 ইজ ইকাল টু 2√2 - 1। তাহলে এটার অনুপাতেই তো ফাইন্ড করতে বলছে। তাহলে v1 - v2 ইস টু v2 কি হবে? 2√2 - 1 ইস টু 1। ওকে, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? খুবই ইজি, বোঝা গেল তো? তাহলে প্রথমে এটার আয়তন আমরা v1 জানি 4/3 পাই আর কিউ, এটার আয়তন 4/3 r1 কিউ। তাহলে কেটে নেওয়া হয়েছে কি v2 - v1 - v2, এটাই তো কেটে নেওয়া হচ্ছে, এবং অবশিষ্ট কি, এবং অবশিষ্ট v2। তাহলে এটা মাইনাস অবশিষ্ট v2, এটাকে যদি আমরা অনুপাত বিয়োগ করি তাহলে v1 বাই v2 এটার অনুপাত বের করো, শেষ কাজ। বোঝা গেল? এখানে কিভাবে বের করলাম আয়তনগুলো, এটার আয়তন মাইনাস এটার আয়তন মাইনাস এটার আয়তন বাই এই যে কেটে নেওয়া অংশের আয়তন, এটা বোঝা গেল? তো সেটা করলাম। এখানে 4/3 পাই কমন, সব ক্যান্সেল আউট হয়ে গেল। বেঁচে থাকলো r³ - r1³। এখান থেকে r/r1 তার কিউব, এখানে -1 হলো। এখানে r/r1 আমরা রিলেশন থেকে বের করলাম যে r ইজ ইকুয়াল টু √2 r1। তাহলে এখানে বসালাম, এখানে r1 ক্যান্সেল আউট, √2 তার কিউবকে লেখা যায় 2√2 সেটাই -1। তাহলে v1 - v2 ইস টু v2 হলো 2√2 - 1 ইস টু 1। দ্যাটস ইট। বোঝা গেল? পরে নিও তোমরা। তাহলে নেক্সট প্রবলেম দেখো, 13 নম্বর কি বলছে? বলছে যে 14 সেমি দীর্ঘ ব্যাস বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। এখানে মজার বিষয় কি, এখানে ধরো একটা গোলক আছে ভূগোলক, এখানে ধরো ব্যাসার্ধ এটার আর, এখানে ধরো এই গোলকটার বক্রতলে ফুটো করা আছে কতগুলো, দুটি ফুটো করা আছে। ওকে, তো দুটি ফুটো করা আছে, তার ব্যাসার্ধ যদি স্মল আর, এটা ক্যাপিটাল আর ধরো, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর। স্মল আর কি দেওয়া আছে? 0.7 সেমি। ওকে, এখানে আর 0.7 সেমি। ওকে, 7 সেমি দেওয়া আছে। ওকে, তো এখানে বলছে যে ব্যাসার্ধ বিশেষ 14 সেমি, তাহলে ক্যাপিটাল আর কি দেওয়া আছে? 14 সেমি। তো এখানে দেখো বলছে যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল হিসাব। তাহলে গোলাকার অংশের অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফলটাই ফাইন করতে বলছে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে? আমরা কি জানি গোলকের ক্ষেত্রফল 4πr²। তার থেকে আমরা এই দুটো কি করব? 4πr² থেকে কি 4πr² থেকে এই বক্রতলগুলো বাদ দিলেই আমাদের হয়ে যাবে, তাই তো? এখানে বক্রতল বলতে কি, এখানে অ্যাকচুয়ালি বৃত্তাকার তল হবে। এটা যদি গোলক হয়, ধরো তোমরা এখানে বুঝতে পারছো না, যদি গোলক হতে আরো সুবিধা হতো। গোলকে আমরা যে ছিদ্রটা করবো 0.7 সেমি, সেটা অ্যাকচুয়ালি কি হবে? একটা বৃত্ত হবে। তাহলে বৃত্তর ক্ষেত্রফল সূত্র πr², সেখান থেকে আমরা πr² বাদ দেবো, 4πr² থেকে 2πr² বাদ দেবো আমরা, তাহলে এই ধাতব অংশের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এখান থেকে কি পাবো আমরা? 4πr² - 2πr² হবে আমাদের অ্যান্সার। তো বোঝা গেল? এখানে 2 ডাইমেনশনে বোঝা যাচ্ছে না। অর্থাৎ তোমরা যখন একটা গোলককে দেখবে যে ফুটো করবে ছোট ছোট, সেগুলো অ্যাকচুয়ালি কি বৃত্তাকার তল হবে। বৃত্তাকার তল অর্থাৎ খুব ছোট অংশ জুড়ে হবে না, তাই বৃত্তাকার তলের মতো দেখা যাবে। এবং বৃত্তাকার তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি πr², দুইটা ফুটো আছে তাই 2πr² হলো। এই যে 2πr², সেটা মাইনাস করলে আমরা এই যে ফুটো বাদে যে বাকি অংশটুকু আছে তার ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে অ্যান্সার আমাদের কি হচ্ছে? 4π ক্যাপিটাল r² - 2π স্মল r²। এখানে মান বসে দাও। 4 ইন্টু 22/7 ক্যাপিটাল পাই 14² -2 ইন্টু 22/7 ইন্টু স্মল r² মানে কি? স্মল আর 0.7 তার স্কোয়ার। বোঝা গেল? এখানে কি হয় দেখো, 4 ইন্টু 22, এখানে 14, 7 দোকানো 14, তাহলে 2 ইন্টু 14 মাইনাস এখানে 2 ইন্টু 22, এখানে কি হয় 0.1 ইন্টু 0.7, তাই তো? এটাই তো হয় না? এখানে 7 দিয়ে কাটো, 0.1 আর একটা 0.7 থাকে অলরেডি। তো এখানে দেখো কি কি কমন যায়, কমন নেই আমরা, যেটা যেটা যায় 22, 2 কমন নেই। তাহলে 22 ইন্টু 2 কমন নিলাম, এখানে কি থাকলো 14 দুগুণ 28, 28, আর এখানে কি 0.7 ইন্টু 7 7 অর্থাৎ 0.07। বোঝা গেল? তো এখানে মাইনাস করো, 28 থেকে যদি আমরা 0.07 বাদ দেই তাহলে 0.07 বাদ দিয়ে কি হয়? এখানে 0 0 মাইনাস করব, তাহলে কি হবে? এখানে 10 3 আর এখানে 1, 10 9 গেলে 1 আর এখানে 1 7 7 আর এখানে কি 2, তাহলে 27.13 তাহলে 44 আর এখানে
27.13, এটাকে কাটলে গুণ করলে কত হয় দেখো। দেখো এখানে এটাই করেছে 2 পাই r² মান বের করেছে 3.08, 3.08। ওকে, তাহলে এখানে কত হলো অ্যান্সার? অ্যান্সার আলটিমেট তোমরা যদি মাইনাস করো, ক্যালকুলেশন করে মাইনাস করো, তাহলে হবে 2460.92, 2460.92, বোঝা গেল? তো এখানে সেম ভাবে এখানে তোমরা গুণ করে নিও 44 × 27.13, সেটাই হবে, বোঝা গেল? তো নেক্সট প্রবলেম দেখো, তাহলে 14 নম্বরটা দেখো। 14 নম্বরটা দেখো, 8 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলক গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যর ব্যাস বিশিষ্ট কয়টি নিরেট গোলক তৈরি করা যায়? সেম প্রবলেম আগে একটা করেছি এরকম। তাহলে 14 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধের কতগুলি নিরেট, ধরি এক্সটি গোলক তৈরি করেছে ছোট ছোট 1 সেমি দৈর্ঘ্যর। 14 সেমি একটা বড় গোলক থেকে এগুলা গোলক তৈরি করা যায়। ওকে, এই গোলকগুলো তৈরি করা হচ্ছে। ব্যাসার্ধ ধরি, এখানে দেওয়া আছে 1 সেমি ব্যাসার্ধ, তাহলে r=1 দেওয়া আছে, আর এটা ক্যাপিটাল R=14 দেওয়া আছে, 14 দেওয়া আছে। তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে এখানে 14 না 8 দেওয়া আছে। ওকে, তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে 1 সেমি দৈর্ঘ্য কতগুলো নিরেট গোলক তৈরি করা যায়? ধরি এক্সটি নিরেট গোলক তৈরি করা যায়। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি পাবো বলো? অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাহলে এক্স ইন্টু ও এই গোলকগুলোর সবগুলোর আয়তন 4/3 পাই আর ওয়ান না আর কিউব, আর কিউব = 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, তাই তো? এখান থেকে 4/3 পাই, 4/3 পাই ক্যান্সেল আউট হয়ে গেল, কি থাকলো? এক্স আর কিউব ক্যাপিটাল আর কিউব। এখন দেখো এখানে কার কার মান দেওয়া আছে? এক্স আর কিউবের মান কি দেওয়া আছে? 1 কিউব, আর এখানে 8, আর ক্যাপিটাল আর এর মান কি দেওয়া আছে? 8 কিউব। তাহলে এখানে x কি হলো? 8 64, 64 এর সঙ্গে আবার 8 গুণ, 4 32, 2 6 48, 51, অর্থাৎ 512টি, 512, অর্থাৎ 512টি ছোট ছোট 1 সেমি দৈর্ঘ্য নিরেট গুলো তৈরি করা যাবে এই 8 সেমি নিরেট গুলোকে গড়িয়ে, বোঝা গেল? তো আজকে এইটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে।